স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ইন্টারোগেশন বলে ফিগার অফ স্পিচটা থাকবে। যেমন এখানে দেওয়া রয়েছে, ফর হু ক্যান থিঙ্ক সাবমিশন, মিল্টনের একটা কবিতার একটা লাইন, শেক্সপিয়ারের একটা প্লে থেকে, একটা ড্রামা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, হ্যাথ নট এ জু আই। তারপরে শেক্সপিয়ারেরই শ্যাল সিজার সেন্ড আ লাই। এরকম ধরনের অনেক এক্সাম্পলস এই পিডিএফটায় তোমরা পেয়ে যাবে, যেখানে দেখা যাচ্ছে যে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, সেই কোয়েশ্চেনের উত্তর অলরেডি অডিয়েন্স বা কবি বা যাকে প্রশ্নটা করা হচ্ছে তারা বুঝতে পারে। তো এটা হচ্ছে ইন্টারোগেশন। ইন্টারোগেশনের পরে আসছে হচ্ছে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশনটাও এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতন, যে লাস্টে একটা এক্সক্লেমেটরি মার্ক থাকবে, সেটা থেকে বোঝা যাবে যে ওই ফিগার অফ স্পিচে এক্সক্লেমেশন ব্যবহার করা হচ্ছে। কোনো ইয়ে বোঝানোর জন্য, কোনো
বিস্ময়কর কিছু বোঝানোর জন্য, হঠাৎ করে কিছু একটা হচ্ছে সেটা বোঝানোর জন্য, এরকম ধরনের যে কোনো সিচুয়েশন কে এক্সপ্রেস করার জন্য আমরা মানে পোয়েট এক্সক্লেমেশন ব্যবহার করতে পারি। ঠিক আছে, হঠাৎ করে কিছু একটা হলো সেটাকে বোঝানোর জন্য। এখানে দেখুন এক্সাম্পল দেওয়া রয়েছে, শেক্সপিয়ার থেকেই এক্সাম্পল রয়েছে। এট টু ব্রুট দেন ফল সিজার, মানে তুমিও ব্রুট, তুমিও আমাকে আঘাত করলে, তাহলে সিজার এর মৃত্যু হওয়াই ভালো, সিজারের পড়ে যাওয়াই ভালো। তো দুটো এখানে এক্সক্লেমেশন মার্ক রয়েছে এই সেন্টেন্সে, তো আমরা বলতে পারি এখানে একটা এক্সক্লেমেশন আছে। ঠিক আছে, নেক্সট যে ফিগার অফ স্পিচটা ফিগার্স বেসড অন কনস্ট্রাকশনে, সেটা হচ্ছে শিয়াসমাস। উচ্চারণটা শিয়াসমাস। শিয়াসমাস বানানটা তোমরা দেখো, CHIASMUS, শিয়াসমাস, এরকম উচ্চারণটা শিয়াসমাস। শিয়াসমাসে কি হয়, একই কথা একই লাইনে রিপিট করা হয়, কিন্তু অর্ডারটা উল্টে যায়। মানে একই কথা দুবার বলা হচ্ছে, কিন্তু একটু উল্টে পাল্টে বলা হচ্ছে। যেমন একটা বিখ্যাত এক্সাম্পল হচ্ছে তোমার ম্যাকবেথ থেকে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এটা ম্যাকবেথ শেক্সপিয়ারের লেখা প্লে। ম্যাকবেথের ফার্স্ট যে ফার্স্ট সিন, ওইখানে উইচেসরা এই কথাটা বলছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। তো একই কথা বলছে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, কথাটা একই, কিন্তু জাস্ট ওয়ার্ডের অর্ডারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। কিটসেরও আর একটা এক্সাম্পল আছে এরকম, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এই যেমন এখানে লেখা রয়েছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তো মানেটা একই, কথাটা একই, কিন্তু জাস্ট অর্ডারটাকে উল্টো করে দেওয়া হচ্ছে, উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো শিয়াসমাস এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে একটাই কথা বলা হচ্ছে, একই সেন্টেন্সে বলা হচ্ছে, কিন্তু ওটাকে একটুখানি ওয়ার্ড অর্ডারটাকে উল্টে দেওয়া হচ্ছে। একবার একভাবে বলা হচ্ছে, ওই কথাটাকেই আবার অন্যভাবে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে জিউগমা। 4 নম্বরে রয়েছে উচ্চারণটা জিউগমা। জিউগমাটা কি জিনিস? জিউগমা হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে এটাকে কনডেন্সড সেন্টেন্সও বলা হয়। তোমরা এই বইটার মধ্যেই ফিগার্স বেসড অন কন্ট্রাস্টে কনডেন্সড সেন্টেন্স বলে একটা ফিগার অফ স্পিচ পাবে, তবে ওই কনডেন্সড সেন্টেন্সটাই জিউগমা। ঠিক আছে, ওটাকে আলাদা করে আর শেখার দরকার নেই। জিউগমাটাকেই আমরা কনডেন্স সেন্টেন্স বলতে পারি। কনডেন্স কথাটার মানেটা হচ্ছে চুপসে দেওয়া, ছোট করে দেওয়া, একটু ছোটভাবে প্রেজেন্ট করা, ছোট করে দেওয়া, কম্প্রেস করে দেওয়াটাকে আমরা কনডেন্স বলি। যাই হোক, তো জিউগমায় কি হয়, জিউগমায় একটাই ভার্ব ব্যবহার করা হয়, কিন্তু দুটো আলাদা আলাদা নাউন থাকে। মানে কোনো ঘটনা বা কোনো জিনিস যেটার জন্য আলাদা আলাদা ভার্ব ব্যবহার করা উচিত ছিল, সেটার জন্য আলাদা আলাদা ভার্ব ব্যবহার না করে একটাই ভার্ব দিয়ে দুটো নাউনকে সিগনিফাই করা হয় বা দুটো নাউনকে বোঝানো হয়। যেমন ধরো, একটা উদাহরণ হতে পারে যে দ্য প্রসেশন, প্রসেশন বলে তোমরা বোঝো প্রসেশন মানে কি, দ্য প্রসেশন অ্যান্ড দ্য মুভমেন্ট পাস্ট। তো প্রসেশনটা যাচ্ছিল আর মুহূর্তটাও চলে যাচ্ছিল। এখানে প্রসেশন একটা নাউন বা একটা ঘটনা হচ্ছে, আর মোমেন্ট আর একটা ঘটনা হচ্ছে, আর একটা নাউন হচ্ছে।
দুটোকে আলাদা আলাদা ইয়েতে বোঝানো উচিত, দুটোকে আলাদা আলাদা ভার্ব ব্যবহার করা উচিত দুটোর জন্য, দুটো নাউনের জন্য। কিন্তু এখানে সেন্টেন্সটাকে ছোট করে দেওয়ার জন্য কি হলো যে একই ভার্ব দিয়ে দুটো নাউনকে বুঝিয়ে দেওয়া হলো। আগেই বলছিলাম কনডেন্স করা, ছোট করা, ঠিক আছে, সংকীর্ণ করে দেওয়া, কোনো একটা বড় জিনিসকে সংকীর্ণ করা, ছোট করা, সেটাকে আমরা কনডেন্স করা বলি। তো জিউগমাতে তাই হচ্ছে আর কি, যে এখানে যদি দুটো ভার্ব আমি ব্যবহার করতে যেতাম দুটো আলাদা আলাদা নাউনের জন্য, তখন কি হতো, তখন দুটো মানে সেন্টেন্সটা বড় হয়ে যেত। এক্ষেত্রে যেহেতু দুটো নাউনের জন্য একটাই ভার্ব ব্যবহার করছি, তাই জন্য সেন্টেন্সটা বড় হচ্ছে না, বরঞ্চ ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম ধরনের সেন্টেন্স যখন আমরা পাবো যে একই একটা ভার্ব দিয়ে দুটো নাউনকে সিগনিফাই করা হচ্ছে, দুটো নাউনকে চালনা করা হচ্ছে, তখন সেটাকে আমরা জিউগমা অথবা কনডেন্সড সেন্টেন্স বলতে পারি। এরকম আরেকটা উদাহরণ দেখা যেতে পারে, the eye and the sky blinked. The eye মানে চোখ, the eye and the sky মানে আকাশ, the eye and the sky blinked মানে চোখ পিটপিট করা। এবার আকাশ চোখ পিটপিট করছে, এটা কবির কল্পনার মধ্যে হয়তো দেখা যাচ্ছে, কবির কল্পনার মধ্যে আমরা ভাবতে পারি কবি ভাবছে যে আকাশ চোখ পিটপিট করছে। বা অনেক সময় এরকম হয় যে আলো আধারে হয়, আকাশে মেঘ থাকলে কোনো কোনো সময় অন্ধকার হয়ে যায়, আবার কোনো কোনো সময় উজ্জ্বল হয়ে যায়, তো সেটাকে চোখ পিটপিটানির সাথে কম্পেয়ার করা হচ্ছে এখানে, আর বলা হচ্ছে দ্য আই অ্যান্ড দ্য স্কাই ব্লিঙ্কড। এখানে দুটো নাউন আছে আলাদা আলাদা, দুটো নাউনের জন্য দুটো আলাদা আলাদা ভার্ব ব্যবহার করলে ভালো হতো, কিন্তু যেহেতু এটা ফিগার অফ স্পিচ আমরা পড়ছি, যেহেতু এটা কবিতা পড়ছি, কবিতার মধ্যে এরকম ধরনের ইচ্ছাকৃতভাবেই কবি আমাদেরকে একটু চমক দেওয়ার জন্য, আমাদেরকে একটুখানি আলাদাভাবে জিনিসগুলোকে আমাদের সামনে উপস্থিত করার জন্য এরকমভাবে ফিগার্স অফ স্পিচের ব্যবহার করে। এরকমই একটা ফিগার অফ স্পিচ ছিল যেখানে দুটো নাউন ছিল, কিন্তু অ্যাডজেক্টিভ একটা ব্যবহার করা হচ্ছিল, আর যে নাউনের সাথে ওই অ্যাডজেক্টিভটা হওয়ার কথা সেই নাউনের সাথে না হয় সেটা অন্য কোনো নাউনের সাথে বসছিল। কেউ বলতে পারবে যে ওটা কোন ফিগার অফ স্পিচের কথা আমি বলছি? আশিস? একবার বলুন, বুঝতে পারলাম না। দুটো নাউন একটা সেন্টেন্সে আছে, কিন্তু অ্যাডজেক্টিভ একটাই, এবং যে নাউনের সাথে যে অ্যাডজেক্টিভের বসার কথা সেই অ্যাডজেক্টিভের সাথে না বসে, সেই নাউনের সাথে না বসে ওই অ্যাডজেক্টিভটা অন্য কোনো নাউনের সাথে বসছে। যুগ্ম হবে? জিউগমা তো এক্ষুনি আমরা করছি, জিউগমা হলে তো আমি কেন জিজ্ঞেস করব? আমি বলছি আর একটা ফিগার অফ স্পিচ যেটা আমরা আগে পড়েছি, বলা যেতে পারে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে। অর্পিতা? অর্পিতা? হ্যাঁ, হাইপারলেজ বা ট্রান্সফার্ড এপিথেট, ভেরি গুড। হাইপারলেজ বা ট্রান্সফার্ড এপিথেটে আমরা,
হ্যাঁ, হাইপেলেজ বা ট্রান্সফার্ড এপিথেট, দুটো নাম আছে, হাইপেলেজ অথবা ট্রান্সফার্ড এপিথেট বলা হচ্ছে ওটাকে। তো হাইপেলেজ বা ট্রান্সফার্ড এপিথেটে আমরা দেখেছিলাম যে দুটো নাউন আছে, অ্যাডজেক্টিভ একটাই আছে, অ্যাডজেক্টিভটা ওই নাউনের সঙ্গে গিয়ে বসছে যার সঙ্গে ওর বসার দরকার নেই। ওই ক্ষেত্রেও আমরা দেখছিলাম যে দুটো নাউন, দুটো আলাদা আলাদা অ্যাডজেক্টিভ অ্যাটলিস্ট হওয়া উচিত ছিল। এই ক্ষেত্রে জিউগমার ক্ষেত্রে আমরা দেখছি যে দুটো নাউন আছে, দুটো আলাদা আলাদা ভার্ব ব্যবহার করার কথা, কিন্তু তা না করে একটাই ভার্ব দিয়ে দুটো নাউনকে চিহ্নিত করা হচ্ছে জিউগমার ক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে হেন্ডিয়াডিস। হেন্ডিয়াডিস হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে একটা নাউন দিয়েই বা একটা অ্যাডজেক্টিভ দিয়েই একটা নাউনকে বোঝানো যেতে পারে, কিন্তু এই ফিগার অফ স্পিচে কি করা হয়, ইচ্ছাকৃতভাবে একটা নাউনের সাথে আর একটা নাউনকে অ্যাড করে দেওয়া হয়, মানে ওই নাউনটার ওপরে জোর দেওয়ার জন্য। যেমন ধরো এরকম অনেক ক্ষেত্রে হয়, যে একটা উদাহরণ দিচ্ছি আর কি হেন্ডিয়াডিসের, সেটা হচ্ছে যে দ্য অর্নামেন্ট মানে কোনো গয়না, দ্য অর্নামেন্ট মেড অফ প্রিশিয়াস মেটাল, প্রিশিয়াস মানে বহুমূল্য, মেটাল মানে ধাতু, অর্নামেন্ট মেড অফ প্রিশিয়াস মেটাল ইজ ওয়ার্ন বাই হার, সে পড়ে আছে। আমরা সাধারণত জানি যে অর্নামেন্ট বা গয়না যে কোনো প্রিশিয়াস মেটালেরই সাধারণত হয়, মানে সোনা, রূপো ইত্যাদি এরকম ধরনের যে প্রিশিয়াস মেটালসগুলো হয়, সেই প্রিশিয়াস মেটালসগুলো দিয়েই অর্নামেন্ট তৈরি হয়। তো আলাদা করে এখানে অর্নামেন্টের সাথে প্রিশিয়াস মেটাল বলার কোনো দরকার ছিল না, কিন্তু একটু জোর দেওয়ার জন্য, সেন্টেন্সটাকে একটুখানি সাজানোর জন্য, সুন্দর লাগানোর জন্য কবি বলছে যে অর্নামেন্ট মেড অফ প্রিশিয়াস মেটাল ইজ ওয়ার্ন বাই হার, সে একটা অর্নামেন্ট পরে আছে, সে একটা জুয়েলারি পরে আছে, সেটা প্রিশিয়াস মেটালের দ্বারা তৈরি, প্রিশিয়াস মেটাল দিয়ে তৈরি, সেটাকে সে পরে আছে। তারপরে ধরো দ্য সোড মেড অফ আয়রন ইজ হেভি। আমরা জানি সাধারণত সোড মানে তলোয়ার আয়রনেরই হয়, তো সেটাকে আলাদা করে আয়রন বলা, আয়রন দিয়ে তৈরি বলা, সেটার কোনো দরকার ছিল না, কিন্তু কবি সেটা বলতে চাইছে, কবি বলছে যে ওটা আয়রন দিয়ে তৈরি, সোড মেড অফ আয়রন ইজ হেভি। তো এরকম ধরনের সিচুয়েশনগুলোতে আমরা হেন্ডিয়াডিস বলে যে ফিগার অফ স্পিচটা আছে সেটাকে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে লিটোটেস, 6 নম্বরে লিটোটেস, LITOTES, লিটোটেস। লিটোটেস কি? লিটোটেস এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে কোনো একটা পজিটিভ কথাকে, কোনো একটা কথা, কোনো একটা উক্তিকে নেগেটিভ ওয়েতে দেখিয়ে বা কোনো উক্তির সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করে সেটার ওপরে আরো জোর দেওয়া, সেটাকে বলা হচ্ছে লিটোটেস। কোনো উক্তিকে, যেটা আমরা জানি যে এই উক্তিটা ঠিক, সেই উক্তিটাকে, সেই উক্তিটার ওপরে জোর দেওয়ার জন্য বা জোর দিয়ে যখন আমরা জোর দেওয়ার জন্য যদি আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করি, তখন সেইটাকে লিটোটেস বলা হয়, LITOTES, লিটোটেস। এক্সাম্পল, Einstein was no fool. Einstein was no fool. ফুল মানে এখানে বোকা। তো আমরা সবাই জানি যে আইনস্টাইন বোকা নয়, আমরা জানি আইনস্টাইন ভীষণ ইন্টেলিজেন্ট ছিলেন। তো এই কথাটা বলা যে আইনস্টাইন ইজ নো ফুল,
আইনস্টাইন বোকা নয়, এই কথাটা বলার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্টলি বলতে পারতাম আইনস্টাইন ইজ ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু কবি নিজের ইমাজিনেশনের জন্য, কবি নিজের কবিতার জন্য এটাকে একটুখানি ঘুরিয়ে বলছে যে আইনস্টাইন ওয়াজ নো ফুল, আইনস্টাইন বোকা ছিলেন না। আমরা তাই বুঝতে পারছি যে আইনস্টাইন ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। তেমনি আমরা আর একটা সেন্টেন্স, আর একটা উদাহরণ নিতে পারি। ধরো এরকম করে বললাম যে কোনো সুন্দরী মহিলাকে বলছি, ধরো মাধুরী দীক্ষিতকে বলছি, কোনো অ্যাক্ট্রেস, বলছি যে মাধুরী দীক্ষিত ইজ নট আগলি, মাধুরী দীক্ষিত ইজ নট আগলি, মাধুরী দীক্ষিত কুৎসিত নয়। কুৎসিত নয় বলে, নেগেটিভটা বলে আমরা পজিটিভটাকে রেইনফোর্স করছি, পজিটিভটাকে আরো ফুটিয়ে তুলছি, আরো জোর দিয়ে দিতে পারছি আর কি। নেগেটিভটাকে বলে আমরা পজিটিভটাকে মিন করছি। তো লিটোটেস এরকম ধরনের সিচুয়েশনে লিটোটেস ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়। ওকে, নেক্সট হাইপারবেটন। 7 নম্বরে হাইপারবেটন। হাইপারবেটনটা কি? আমাদের গ্রামার, মানে ইংলিশ গ্রামারে একটা ওয়ার্ড অর্ডার হয়, একভাবে আমরা বলি ইংলিশ গ্রামারটাকে। সেটার অর্ডারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, SVO। আই ইট রাইস, এরকম। বেশিরভাগ, বা আমি বলবো 90% ইংলিশ যে সেন্টেন্সেসগুলো হয় সেগুলো SVO প্যাটার্নটাকেই ফলো করে। আগে সাবজেক্ট বসে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, আই ইট রাইস, এরকম। তো হাইপারবেটনে কি হয়? হাইপারবেটনের ক্ষেত্রে ওই ওয়ার্ড অর্ডারটা যেটা আছে, ওই গ্রামাটিক্যাল অর্ডারটা যেটা আছে, সেটাকে উল্টে দেওয়া হয় ডেলিবারেটলি। এমন নয় যে কবি গ্রামার জানেন না, কিন্তু গ্রামারটাকে উল্টে দেওয়া হয়, অর্ডারটাকে চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক আছে? তখন হাইপারবেটন ফিগার অফ স্পিচটা আমরা দেখতে পাই। যেমন ধরো যদি অর্ডারটা এরকম থাকে যে SVO, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে ওর উল্টো অর্ডারটা অবজেক্ট আগে চলে যাবে, ভার্বটা তারপরে থাকতে পারে, সাবজেক্টটা পেছনে। তো এরকম ধরনের গ্রামাটিক্যাল যে চেঞ্জেসগুলো, সেগুলো কবিরা করেই থাকে নিজের কবিতার মধ্যে, ইফেক্টের জন্য, একটা আলাদাভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের সামনে। তো সেটার উদাহরণ এরকম হতে পারে যে স্পিক আই উইল নট, মানে আই উইল নট স্পিক না করে স্পিক আই উইল নট, এরকম বলা। বিউটিফুল শি ইজ, তো বিউটিফুল কথাটা শি ইজ বিউটিফুল না বলে, বিউটিফুলটা লাস্টে না এসে আমরা বিউটিফুলটাকে প্রথমে নিয়ে আসছি, নিয়ে এসে পরে বলছি শি বিউটিফুল শি ইজ, এরকম। তো এটা খুব সহজ বোঝা। যখনই কোনো লাইন আমরা এরকম দেখতে পাবো কোনো কবিতার মধ্যে, খুব সহজভাবেই আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা এখানে হাইপারবেটন ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে প্যালিলোগিয়া। প্যালিলোগিয়াটার জন্য তোমাদের উদাহরণটা এই বইতেই দেখাচ্ছি। ওকে, দেখো এখানে প্যালিলোগিয়া, উচ্চারণটা প্যালিলোগিয়া। প্যালিলোগিয়াতে কি হচ্ছে, একই কথা একই লাইনে হরাইজন্টালি, মানে একই লাইনে বারবার করে ব্যবহার করা হচ্ছে, রিপিট করা হচ্ছে। যেমন ধরো এই লাইনে, এই যে PDF এ যেটা দেওয়া রয়েছে,
কি দেওয়া রয়েছে? ও আর্থ, ও আর্থ, ও আর্থ। তারপরের লাইনে হ্যাপি হ্যাপি বাউস। যাই হোক, তো প্রথম লাইনটা যদি ধরি, ও আর্থ, ও আর্থ, ও আর্থ, তিনবার একই কথাকে বলা হচ্ছে। তাহলে একই শব্দ বা একই কথা যদি একই সেন্টেন্সে, একই লাইনে হরাইজন্টালি সমান সমানভাবে ব্যবহার করা হয়, তখন সেখানে আমরা প্যালিলোগিয়া পাব। এরকম আরও উদাহরণ হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক। স্যামুয়েল টেলর কোলরিজের লেখা একটা কবিতা আছে, ব্রেক 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 দিয়ে শুরু হচ্ছে। আর এখানে ও আর্থ, ও আর্থ, ও আর্থ, এটা কিটসের লেখা একটা কবিতা। তো এরকম ধরনের যদি এক্সাম্পল আমরা দেখি যেখানে একই কথা বারবার ব্যবহার করা হচ্ছে, তখন আমরা বুঝবো যে এখানে প্যালিলোগিয়া আছে। ঠিক আছে? তো এরকমই ধরনের একটা উদাহরণ, একটা ফিগার অফ স্পিচ আমরা ফিগার্স বেসড অন সাউন্ডে পেয়েছিলাম, যেখানে একই সাউন্ড, একই কনসোনেন্টাল সাউন্ড, একই অক্ষর শব্দের প্রথমে রিপিট হচ্ছিল, বারবার আসছিল। কেউ বলতে পারবে? শ্রাবণী বলো যে সেটা কি ফিগার অফ স্পিচ ফিগার্স বেসড অন সাউন্ডে আমরা পেয়েছিলাম। একই সাউন্ড, একই অক্ষর শব্দের বারবার আসছে। শ্রাবণী ট্রাই করুক, তারপরে রিয়া বলবে। শ্রাবণী, শ্রাবণী, তুমি যদি শুনতে পাও আমার কথা তাহলে মিউটটা সরিয়ে উত্তর দাও, না হলে যদি মিউটে প্রবলেম থাকে মেসেজ করো। উত্তর না দেওয়ার মানেটা এটা বুঝবো যে তুমি লগ ইন করে অন্য কোনো কাজ করছো, আর এই রেকর্ডিংটা তুমি পরে যদি শোনো তাহলে এটা বুঝতে পারবে যে আমি তোমাকে বারবার করে ডাকছিলাম। ওকে, রিয়া বলো। অ্যালিটারেশন। অ্যালিটারেশন, রাইট। বাহার, তুমিও কি এটাই বলছিলে? বাহার? হ্যাঁ হুম, ওকে। স্যার আর আশিস? হ্যাঁ, আশিস কি বলছো? স্যার আমি মনটা ভেবেছিলাম পিইউএন, পান, পানটা পান নয়, পানটা পান পান না। পান হচ্ছে যেখানে একই স্পেলিং বা একই উচ্চারণের দুটো আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হবে। সরি, হ্যাঁ, একই উচ্চারণের শব্দ কিন্তু তাদের বানানটা আলাদা হবে, সেইখানে হচ্ছে পান। যেমন আমি বলেছিলাম সোল আর সোল, SOLE সোল, আর SOUL সোল, উচ্চারণটা একই শুনতে কিন্তু মানেটা বা বানানটা তাদের আলাদা। ঠিক আছে? তবে অ্যালিটারেশনে একই অক্ষর কনসোনেন্ট যদি বারবার শব্দের প্রথমে ব্যবহার করা হয়, তখন সেখান থেকে একটা সাউন্ড ইফেক্ট আমরা পাই, সেটাকে অ্যালিটারেশন বলা হচ্ছে। যেমন পাউডার পাফ প্যাচেস, বাইবেল বিলেদু, এরকম বলেছিলাম সেটা। আর প্যালিলোগিয়াটাও দেখো ওরকমই টাইপের, যে একই মানে ওখানে অ্যালিটারেশনে জাস্ট একটা অক্ষর, জাস্ট একটা শব্দ বারবার ব্যবহার হচ্ছিল। এইখানে প্যালিলোগিয়াতে পুরোপুরো একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, ও আর্থ, ও আর্থ, ও আর্থ, ব্রেক ব্রেক ব্রেক, এরকম। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইপ্যানেফোরা। ইপ্যানেফোরা, ইপ্যানেফোরাটা কি জিনিস তোমরা দেখো জিনিসটাকে। প্যালিলোগিয়া যেমন একই শব্দ একই লাইনে হরাইজন্টালি ব্যবহার করা হচ্ছে, পরপর ব্যবহার করা হচ্ছিল, এখানে ইপ্যানেফোরায় কি হচ্ছে, শব্দটা একই শব্দ লাইনের প্রথমে ব্যবহার করা হচ্ছে, এবার এটা ভার্টিক্যাল হয়ে গেল।
আশা করি হরাইজন্টাল আর ভার্টিক্যাল ব্যাপারটা তোমরা বোঝো। হরাইজন্টাল মানে শুয়ে থাকা, শোয়া যে জিনিসটা, আর ভার্টিক্যাল ওপর থেকে নিচে। হরাইজন্টাল বাঁ থেকে ডান বা ডান থেকে বাঁ এরকম যাওয়ার যে ডাইরেকশনটা, আর ভার্টিক্যাল হচ্ছে ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপর, এই ডাইরেকশনটা আর কি, ঠিক আছে? তো ইপ্যানেফোরায় কি দেখতে পাচ্ছি? ইপ্যানেফোরায় দেখতে পাচ্ছি যে একই শব্দ লাইনের প্রথমে ব্যবহার করা হচ্ছে। 4টে লাইন রয়েছে, 3টে লাইন রয়েছে, প্রত্যেকটা লাইনের শুরুতে একই শব্দ ব্যবহার করা রয়েছে, রিং আউট, রিং আউট, রিং আউট, আর লাস্টে রিং ইন। রিং আউট, রিং আউট, রিং আউট, লাস্টে রিং ইন। তো এই যে রিং আউট, রিং আউট, রিং আউট 3বার, বা লাস্টের লাইনটাতেও রিং কথাটা আছে। তো এই যে একই শব্দ বারবার ব্যবহার করা হচ্ছে, সেটাকে আমরা ইপ্যানেফোরা বলবো। তবে প্যালিলোগিয়া, ইপ্যানেফোরা, শিয়াসমাস এইগুলো খুব কমই তোমরা দেখতে পাবে, কারণ এদের এক্সাম্পল কমই আছে, ঠিক আছে? বেশিরভাগ যে এক্সাম্পলসগুলো হয়, বেশি যে ফিগার্স অফ স্পিচগুলো ব্যবহার করা হয়, সেগুলো তোমাদেরকে আমি আগেই বলেছি, মেটাফার, সিমিলি, মেটানমি, আইরনি, পার্সনিফিকেশন, এগুলো খুব বেশি ব্যবহার করা হয়। আর এক্সক্লেমেশন আর ইন্টারোগেশন ভর্তি, মানে বিভিন্ন কবিতায় বিভিন্ন জায়গায় এক্সক্লেমেশন বা ইন্টারোগেশন তোমরা পাবে। এপিগ্রাম, প্যারাডক্সও অনেক জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে? ফিগার্স বেসড অন কনস্ট্রাকশনগুলো তুলনামূলক কম হয়, কম ব্যবহার হয়। আর একটা উদাহরণ দেখতে পারো এখানে, এটা কিটসের লেখা একটা কবিতা, ওড টু আ নাইটিঙ্গেল। আমার মনে হয় তোমরা এটা পড়বে। সেখান থেকে এক্সাম্পলটা রয়েছে, ওয়্যার, ওয়্যার, ওয়্যার। ফার্স্ট লাইনগুলোতে ওয়্যার শব্দটাকে ব্যবহার করা হয়েছে। তারপরে আসছে অ্যান্টিস্ট্রফে অর এপিস্ট্রফে। আমরা অ্যাপোস্ট্রফে ফিগার অফ স্পিচটা পড়েছিলাম, এবার এটা হচ্ছে অ্যান্টিস্ট্রফে। অ্যাপোস্ট্রফে ফিগার অফ স্পিচটা বাহার বলো তো কি ছিল? মানে যেমন হচ্ছে ও গড, হ্যাঁ, ও গড লিভ মি, গিভ মি পাওয়ার, হ্যাঁ, মানে তোর অবর্তমানে হ্যাঁ, তাকে ডাকা। হ্যাঁ। অ্যাপোস্ট্রফে যে ফিগার অফ স্পিচটা, সেখানে আমরা দেখতে পাই যে কারোর অবর্তমানে কেউ যদি কোনো ব্যক্তিকে ডাকে, তখন সেটাকে আমরা অ্যাপোস্ট্রফে বলি। তবে এটা হচ্ছে অ্যান্টিস্ট্রফে। অ্যান্টিস্ট্রফেটা কি জিনিস? এখানে বলছে যে লাইনের শেষে, মানে কবিতার লাইনের শেষে একই ফ্রেজ বা একই ওয়ার্ড যদি আমরা বারবার রিপিট করি, তখন সেটাকে অ্যান্টিস্ট্রফে বলা হয়। এটা বলা যেতে পারে ইপ্যানেফোরার উল্টো। ইপ্যানেফোরায় আমরা দেখছি একই কথা লাইনের প্রথমে ব্যবহার করা হচ্ছে, আর অ্যান্টিস্ট্রফে বা এপিস্ট্রফেতে দেখছি যে লাইনের শেষে একই শব্দ বারবার করে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, wit is dangerous, eloquence is dangerous, a talent for observation is dangerous. Dangerous, 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 লাইনের শেষে, সেন্টেন্সের শেষে একই শব্দ বারবার করে ব্যবহার করা হচ্ছে, তাই জন্য সেটাকে ডেঞ্জারাস বলা হচ্ছে, ঠিক আছে? সরি, সেটাকে অ্যান্টিস্ট্রফে বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসিন্ডেটন। অ্যাসিন্ডেটন কথাটার মানেটা হচ্ছে যে যদি এমন একটা সেন্টেন্স আমরা পাই, এমন একটা জায়গা পাই যেখানে যেখানে আমাদের একটা অ্যান্ড, যেখানে আমাদের একটা পজ, যেখানে আমাদের একটা কনজাংশন ব্যবহার করা উচিত ছিল, সেখানে কবি কনজাংশন ব্যবহার করছে না, একই লাইনে একইভাবে
উইদাউট এনি অ্যান্ড বাট ইফ এরকম ধরনের কোনো জিনিস ব্যবহার না করি কন্টিনিউয়াসলি লাইনটাকে কন্টিনিউ করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেখানে অ্যাসিন্ডেটন আছে। যেমন ধরো এখানে 4-5টা এক্সাম্পল রয়েছে। একটা এক্সাম্পল দেখতে পারো, বার্ডস ভয়েসেস বানানটা এখানে ভুল রয়েছে, যাই হোক, বার্ডস ভয়েসেস ইনস্ট্রুমেন্টস উইংস ওয়াটার্স অল অ্যাগ্রি। তো এখানে একটা অ্যাটলিস্ট অ্যান্ড দরকার ছিল উইন্ডস এর পরে, অ্যান্ডটাকে এখানে ব্যবহার করা হয়নি। বার্ডস ভয়েসেস ইনস্ট্রুমেন্টস উইন্ডস ওয়াটার্স অল অ্যাগ্রি। তারপরে এক্সাম্পলটাতে আই স্লিপ আই স্লাইড আই গ্লিম আই ডান্স, এখানে কোনো কনজাংশন ব্যবহার করা হয়নি। দ্য স্প্রিং দ্য হেড দ্য ফাউন্টেন অফ ইয়োর ব্লাড, এরকম যতগুলো এক্সাম্পল দেখতে পাবে। তারপরে তোমাদের একটা ক্লাইম্যাক্সে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ক্লাইম্যাক্সের এক্সাম্পল দিয়েছিলাম ইউলিসিস বলে একটা কবিতা থেকে, অ্যালফ্রেড টেনিসনের লেখা, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। তো এতগুলো পরপর ফ্রেজ ব্যবহার করা হচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ সবকটাই, সেগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং কোথাও একদম লাস্টে গিয়ে অ্যান্ড দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে আমরা অ্যাসিন্ডেটন দেখতে পাচ্ছি যে এই লাইনে যে ফিগার অফ স্পিচটা রয়েছে সেটাকে অ্যাসিন্ডেটন বলা হচ্ছে। তার ঠিক উল্টোটা হচ্ছে পলিসিন্ডেটন। পলি মানে হচ্ছে অনেক, পলিসিন্ডেটন, পলি মানে অনেক, এটা অ্যাসিন্ডেটনের অপোজিট এবং এখানে অত্যাধিক মাত্রায় কনজাংশন ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো এই যে এক্সাম্পলটা, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, অ্যান্ড এতবার ব্যবহার করা হলো, সেটার জন্য এখানে আমরা বলতে পারি এখানে পলিসিন্ডেটন আছে, মানে একটু বেশি কনজাংশনের ব্যবহার করা রয়েছে। পলি মানে অনেক, আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এরকম। তো এটা হচ্ছে পলিসিন্ডেটন। আচ্ছা, এরপরে অ্যাপোসিওপেসিস, প্যারালেপসিস, অ্যানাফোরা, এই তিনটেকে আমি মানে গ্লস ওভার করতে চাইছি, কারণ এগুলোকে নিয়ে আলোচনা খুবই নেগলিজেবল, এটাকে নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড থাকবো না। তোমরা একবার পড়তে পারো, কিন্তু এগুলোর থেকে কোনোদিনও কোনো কোয়েশ্চেন বা কোনো এক্সাম্পল তেমনভাবে কিছু আসে না। যেটা থেকে আসতে পারে বা যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হচ্ছে টটোলজি। লাস্টেরটা টটোলজি। টটোলজি কি? টটোলজি মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোনো ফিগার অফ স্পিচ নয়, এটা একটা ডিফেক্ট অফ স্পিচ। ডিফেক্ট অফ স্পিচ বলতে আমরা অনেক সময় এরকম বলে থাকি যে আমি নিজের চোখে দেখেছি। তো অবশ্যই আমি নিজের চোখে না দেখে আর কিসের চোখে দেখব, তাই না? তো যদি আমি এরকম ধরনের কোনো কনস্ট্রাকশন ব্যবহার করি, যদি এরকম ধরনের কোনো সেন্টেন্স বা কোনো ফ্রেজ লাইন আমি বলি যে আমি নিজের চোখে এটা হতে দেখেছি, তখন ওই ক্ষেত্রে ওই সেন্টেন্সটাতে বলা যেতে পারে there is a tautology, মানে একই কথাকে রিপিট করা বলা যেতে পারে টটোলজি। যে অবভিয়াসটাকে বলা, ঠিক আছে? এখানে যে এক্সাম্পলটা রয়েছে সেটা আমরা দেখতে পারি, এখানে এক্সাম্পল কি রয়েছে? হ্যাঁ, টটোলজির এক্সাম্পল দেওয়া রয়েছে, হি ফেল্ট কোয়াইট টায়ার্ড অ্যান্ড ওয়েল এক্সস্টেড। টায়ার্ড আর এক্সস্টেড মানে একই, দুবার একই কথাকে বলার কোনো মানে হয় না। আই স উইথ মাই ওন আইজ, এটাই বলছিলাম যে নিজের চোখে দেখেছি, নিজের চোখে ছাড়া অন্য কারা চোখে দেখবো। তো এইগুলোই হচ্ছে ফিগার্স অফ স্পিচ, এগুলোই তোমরা প্র্যাকটিস করবে। মানে যখনই তোমরা কোনো এবার থেকে প্লে বা পোয়েম যা হোক, যাই তোমরা পড়ছো না কেন, যদিও সিসি ওয়ানে পোয়েম নেই, সিসি মানে তোমাদের ফার্স্ট সেমে পোয়েম নেই, কিন্তু
তোমরা প্লে যখনই পড়ছো, প্লের লাইনগুলো যখনই পড়ছো, দেখবে প্রত্যেকটা লাইনেই এরকম ধরনের কোনো না কোনো ফিগার অফ স্পিচ থাকবেই। যেটার বাহুল্য হয়, যেটা বেশি ব্যবহার করা হয় যে ফিগার্স অফ স্পিচগুলো, সেগুলো হচ্ছে মেটাফার, সিমিলি, মেটানমি, সিনেকডকে, পার্সনিফিকেশন, আইরনি, ইন্টারোগেশন, এক্সক্লেমেশন তো ভর্তি থাকে, জিউগমাও থাকে, ট্রান্সফার এপিথেট থাকে, এগুলো অনেক মাত্রায় থাকে। আর এগুলোকেই বেশি তোমরা মানে কনসেন্ট্রেট করতে পারো। যত বেশি প্র্যাকটিস করবে ফিগার্স অফ স্পিচ, রেটরিক্যাল ডিভাইসেস, ততই ভালো এটাকে বুঝতে পারবে। এটা যদি প্র্যাকটিস না করো, এটা যদি তোমরা মানে জাস্ট খাতায় লিখে রেখে দাও আর পড়ার সময় ব্যবহার না করো, তাহলে কিন্তু ভুলে যাবে। এই ফিগার্স অফ স্পিচগুলো তোমরা যদি কোনো সিরিয়াল দেখছো, সিরিয়ালেও কথাবার্তার মাধ্যমে যে ডায়লগগুলো বলা হয়, সেখানেও ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়। খবরের কাগজ পড়ছো বা কোনো ম্যাগাজিন পড়ছো বা কোনো মিম দেখছো ফেসবুকে, সেখানেও ফিগার্স অফ স্পিচগুলো তোমরা বার করতে পারো। ইনফ্যাক্ট আমরা একটা খেলা খেলতে পারি, আমরা একটা অ্যাক্টিভিটি করতে পারি। সেটা হচ্ছে তোমরা যারা ফেসবুকে আছো বা যারা হোয়াটসঅ্যাপে মিম টিম শেয়ার করো, তারা যদি কোনো ফিগার অফ স্পিচ পাও বা তোমার মনে হয় যে এই পোস্টটায় এই ফিগার অফ স্পিচটা আছে, তোমরা একে অপরের সাথে সেই ফিগার্স অফ স্পিচগুলো শেয়ার করতে পারো, দেখাতে পারো, বলতে পারো যে এটা, বা ডিবেট করতে পারো যে এখানে এই ফিগার অফ স্পিচটা আছে বা এখানে এই ফিগার অফ স্পিচটা নেই। ঠিক আছে? আর শুধু যে লেখার মাধ্যমেই সেটা হবে তা নয়, অনেক সময় ভিজুয়াল অনেক ফিগার্স অফ স্পিচ আমরা দেখতে পাই। মানে ধরো সাউথের যে মুভিগুলো হয়, তামিল, তেলেগু, মালয়ালম অতটা নয়, তামিল মুভিগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, পুষ্পা, তারপরে ওই RRR সব আছে, ওগুলোতে এমন অ্যাকশন দেখানো হয় যেটা সায়েন্টিফিক্যালি পসিবল নয়, মানে ফিজিক্সের লসগুলোকে ডিফাই করা হয়। তো ওইটা কি ধরনের ফিগার অফ স্পিচ হতে পারে, সেটা তোমরা আলোচনা করতে পারো, তোমরা ভাবতে পারো। তো এইটা তোমাদেরকে এমনি একটা ক্যাজুয়াল কাজ দিয়ে রাখলাম, যে যখনই তোমরা কোনো ফেসবুকের পোস্ট দেখবে বা কোনো লেখা কোথাও দেখতে পাবে, যে কোনো জায়গাতেই, তোমরা নিজেদের মধ্যে বা আমাকেও ট্যাগ করতে পারো, আমাকে বলতে পারো যে এটা কোন ফিগার অফ স্পিচ হতে পারে, বা আমার মনে হচ্ছে এটা আইরনি হবে, বা আমার মনে হচ্ছে এটা মেটাফর হবে, কিন্তু এখানে সত্যি কি তাই, ইত্যাদি এরকম ধরনের তোমরা আলোচনা করতে পারো। ঠিক আছে? কারোর যদি কোনো প্রশ্ন থাকে একদম শুরু থেকে বা আজকের বা মাঝখানের কোনো দিনের, তোমরা প্রশ্ন করতে পারো। যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিংটা লিভ করতে পারো। আজকের জন্য এত দূরই থাক। শুভ দীপাবলি। তোমরা ভালোভাবে দীপাবলি সেফলি দীপাবলি পালন করো। বাজি টাজি ফাটিও না, পুলিশ ঘুরছে বাজি ধরার জন্য। আলোর যে বাজিগুলো সেগুলো ফাটাবে, যাতে গ্রিন দিওয়ালি আমরা সেলিব্রেট করতে পারি। ঠিক আছে? তাহলে লিভ করতে পারো। এই মিটিংটা এখানেই শেষ হলো।